কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি। কাল চিকিৎসক ধর্ষণ খুনের 1 মাস, কালই সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানি, আর আজ ফের রাত ভোর দখল। এভাবেই দিকে দিকে মানুষ ভয়হীনভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন, বলছেন আর বিচার চাই নয়, বিচার পেয়েই ছাড়বো। এর মধ্যেই সংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। আর থাকতে পারছি না, আর সম্ভব নয়। আরজিকর কাণ্ড, দুর্নীতির কারণে এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর ফোনের পরও পদত্যাগের সিদ্ধান্তে অনড় জহর সরকার। তৃণমূলের অস্বস্তি কি আরো চওড়া হচ্ছে? এ বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু যে প্রতিবাদের কথা বলছিলাম, যে টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীরা আবার তারা পথে নেমেছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে, সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, দেখাও সেই ছবি। একেবারে তাই, দেখো। আর এই মুহূর্তে কিন্তু হাজরা মোড়ে এসে তারা যেরকম বলেছিলেন যে অবস্থানে বসবেন, সেরকমই কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। আমরা কথা বলার চেষ্টা করবো। শান্তনুদি, এই মুহূর্তে তোমরা অবস্থান বিক্ষোভে বসেছো, কি মনে হচ্ছে জাস্টিস কি মিলবে? কারণ তোমরা 1 মাস অতিক্রান্ত, এর আগেও র্যালিতে নেমেছো। জাস্টিস তো দিতেই হবে, নইলে পরে আমরা এই জমি ছাড়বো না। এভাবেই বসে থাকবো, এভাবেই পথে বসবো, রাত জাগবো, পথে নামবো। জাস্টিস দিতেই হবে। শুনানি রয়েছে, কতটা আশাবাদী? আশাবাদী, আশা রাখছি এখনো বিচার ব্যবস্থার ওপরে। হবে, জাস্টিস পেতেই হবে। সকলেই কিন্তু এই একটাই কথা বলছেন যে জাস্টিস কিন্তু পেতে হবে। আর সেই কারণের জন্য এই মুহূর্তে টলিপাড়া রাস্তায় বসেছেন তারা। টলিগঞ্জ ট্রাম ডিপো থেকে পদযাত্রা করে এগিয়ে এসেছেন এবং হাজরা মোড়ে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং বহু মানুষ কিন্তু একত্রিত হয়েছেন হাজরার মোড়ে। কিন্তু এই মুহূর্তে জনজোয়ার বলাই যায়। প্রীতম সেই ছবি দেখাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রতিবাদের স্বর কতটা জোরালো হচ্ছে। আমি দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, যত সময় গড়াচ্ছে বিচার না পেয়ে মানুষজন ছাড়বে না, এভাবেই তারা বলছেন। মানে আর স্বর কিন্তু কোনোভাবেই নরম নয়, আরো জোরালো হচ্ছে, আরো তীব্র হচ্ছে। সুকান্তের ভাষায় বলি, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে, আঘাতে আঘাতে। এর সঙ্গে এটা লোক ঘুম নেই কাব্যগ্রন্থ, এর সঙ্গে যুক্ত হোক। সবাই মিলে বলি, উই ডু ওয়ান্ট জাস্টিস। অবশ্যই এটা আমারও বক্তব্য এবং সবারই বক্তব্য পরিষ্কার। আগামীকাল দিল্লিতে যে বিচারালয় বসবে আমরা দেখতে চাই, আমরা জাস্টিস চাই। অবশ্যই কোনো ব্যাপার নেই, কোনো রাজনীতি নেই, ইরেসপেক্টিভ অফ রাজনীতি। আমরা সত্যিকার যে অন্যায় করেছে, হি শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। কিন্তু সেটা 4 দিনে হলো না। তা 4 দিন, তারপরে তো প্রায় 1 মাস চলে গেল। সেখানে হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে এখন যাদের হাতে, যদি এখানে প্রশ্নটা হচ্ছে 4 দিনে যদি হতো তাহলে কি 100 দিন লাগতো? কি 4 দিনের পরে একজনের পরে এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট না? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন দেবনানন্দা, যখন লাইভ স্ট্রিমিং হয়েছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে, একেবারে স্পষ্ট তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কোনো তথ্য প্রমাণে কিচ্ছু হয় না, ধরা মানে কিসে হয়? না, কিসে হয়? মানব শুনুন, তথ্য প্রমাণ শুনুন, এই সবগুলো বলে না, তথ্য প্রমাণ ছাড়া কিসে হয়? যে ধরা পড়েছে তাকে ভালো কিভাবে বিচার দেবেন? না, কিভাবে বিচার পাবে? কাকে অভিযুক্ত কাকে বলবেন? তথ্য প্রমাণ ছাড়া সদাস্য থাকলে হবে। যাদের হাতে আছে 4 দিন ছিল, আর 5 দিন দেওয়া গেল না, যাকে এখন যাদের হাতে তারা বিচার করুন। সুকান্তর কবিতা বলছেন তো দেবনানন্দা, মানুষ তো স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন, তোমার হাতে নাই ভুবনের ভাত। বিমলদা, নিশ্চয়ই বিচার করুন। যদি লোপাট হয় তাহলে বিচারটা হবে কি করে? ঠিক আছে, ঠিক আছে, বিচার চাই। খুব ভালো হয়েছে।
বাকি 5 দিন পেলে বাকিটুকু যাচ্ছিল সেটাও লোপাট করে ছেড়ে দিত আর কি। যাই হোক, সেই 5 দিন পাইনি বলে অনেকের প্রাণে দুঃখ। এখন প্রমাণ যদি না থাকে ভগবানকে রাখা হবে, হে ভগবান তুমি আসো, আমাকে প্রমাণ দিয়ে যাও, আমি বিচার করব। এরা তো জানে না যে বিচার কাকে বলে। আমার পাশেই একজন লয়ার বসে আছেন। আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার একটাই নিয়ম, সেটা হচ্ছে 1000টা দোষীও ছাড় পাক, একটাও নির্দোষ যেন তার কোনো শাস্তি না হয়। অর্থাৎ যখন কোর্ট বুঝবে একেবারে সঠিক প্রমাণ দেওয়া হয়েছে, কোর্ট কিন্তু তাকে সাজা দেবে। ফলে এখানে যদি প্রমাণ লোপাট হয়ে থাকে, যারা প্রমাণ লোপাট করেছে তারাও কিন্তু এই খুনির সহযোগী বা খুনি। এক, দ্বিতীয় কথা, এই সরকারে বারবার প্রশ্নটা উঠছে কেন এই সরকারের বিরুদ্ধে, এই সমস্ত লোকগুলোকে এই শাসক দল কেন মদত দিয়েছে, এটাই তো প্রশ্ন। আজকে আমি আশা করি নিশ্চয়ই বিচার পাবে। এতগুলো মানুষের ক্ষোভ, এতগুলো মানুষের আশা বৃথা যাবে না। নির্যাতিতা বিচার চাইছে, তার বাবাও বলেছেন বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে। একদম বিচার ছিনিয়ে আনতে হবে, এটাও তো প্রশ্ন উঠছে। আপনি নিশ্চয়ই দেখেছেন চিকিৎসকরা পর্যন্ত সিজিও কমপ্লেক্সে গিয়েছিল, নিজাম প্যালেসে গিয়েছিল সিবিআইয়ের কাছে একেবারে স্পষ্টভাবে জানতে যে কেন এখনো পর্যন্ত ব্রেক থ্রু পাইনি, কেন সিবিআই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে আমরা জানতে পারিনি। কথা বলি, প্রথমবারে যখন সুপ্রিম কোর্টে বিচার হয়েছিল তার প্রাথমিক রিপোর্ট কিন্তু সিবিআই দিয়েছে। সুপ্রিম কোর্ট, আমি অন্তত দেখিনি সিবিআইকে বলেছে যে আপনারা তো কিছুই করেননি, কিছু বলেনি, কিন্তু শুধু রিপোর্টটাতেই চোখ বুলিয়ে পরবর্তী রিপোর্ট জমা দিতে বলছে। সিবিআই যখন তদন্ত করে আমাদের সামনে করে না, আমাদের কাউকে জানাতে তারা বাধ্য নয়, তারা সুপ্রিম কোর্টকে জানাবে। ফলে আমাদের কালকে অবধি একটু অপেক্ষা করতে হবে। তো সারদা নারদা মামলায় আমরা দেখেছি, নারদা মামলায় পাপিয়া সারদা মামলায় কে লোপাট করেছিল, প্রমাণটা কে লোপাট করেছিল, বিচার আসুক, বিষয় আমাদের এটাই। ব্যাংক খুলিয়ে বিকেলে কে লোপাট করেছিল? বিশ্বনাথ দা, আমি প্রথমত বলবো যে সিবিআই যদি তথ্য প্রমাণ লোপাটের পায়, হদিশ পায়, যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটাও কিন্তু আদালতে বলতে হবে যে কারা কারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে। সিবিআই কে কিন্তু একটা লজিক্যাল কনক্লুশন করতে হবে। আমরা কিন্তু সারদা নারদা নানা রকম মামলাতে দেখেছি সিবিআই লজিক্যাল কনক্লুশন করেনি। ফলে যদি কেউ তথ্য প্রমাণ লোপাট করে তারা কারা, সেটাও কিন্তু আমরা চাইবো যে সুপ্রিম কোর্টে পরিষ্কার করে জানাক সিবিআই। সিবিআই কে কিন্তু পরিষ্কার হতে হবে, কোনো ধামাচাপা দেওয়া চলবে না, এটা এক। দ্বিতীয় যেটা, সেটা আমি মনে করি জেসিকা লাল মামলাতে যেমন করে সুপ্রিম কোর্ট প্রতিদিন হিয়ারিং করেছিল, আমি মনে করি ভারতবর্ষের একটা সবচেয়ে সেন্সিটিভ মামলার মধ্যে এই মুহূর্তে এই মামলাটি। ফলে এই মামলাটি প্রতিদিন কেন হিয়ারিং হবে না? প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কেন প্রতিদিন হিয়ারিং এর ব্যবস্থা করে এই দ্রুততার সাথে বিচার সম্পূর্ণ করবে না? আমরা তো দেখেছি জেসিকা লাল মামলার ক্ষেত্রে কিন্তু দ্রুততার সাথে প্রতিদিন পরপর মামলার হিয়ারিং হয়েছে এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত হয়েছে, এই ক্ষেত্রে কেন হবে না? তৃতীয় যেটা, সেটা হলো যে পুলিশরা যুক্ত আছেন, যা অভিযোগটা পাওয়া যাচ্ছে, তারপরে কি করে পুলিশ কমিশন তার নিজের পদে থাকেন। এবং সবচেয়ে বড় কথা যে যেভাবে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি উঠে এসছে, যে ইকোলজি উঠে এসছে, তারপরে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নৈতিক কারণে কিভাবে স্বাস্থ্যমন্ত্রী তার পদে থাকেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, দিনের পর দিন আমরা দেখেছি তিনি আমাদেরকে এথিক্স শিখিয়েছেন, রাজনীতির নৈতিকতার পাঠ দিয়েছেন। আজকে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব নিজে যে ব্যর্থ হয়েছেন এই দুর্নীতি রোধ করতে, এবং তার ফলে মার্ডার, এবং সব মিলে তার স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, কেন একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন না এবং তার পদ তিনি ছাড়বেন না? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। একদমই বিশ্বনাথ, আরো বিস্তারিতভাবে আপনার কাছে আসবো, কারণ প্রশ্ন অনেক যে এই আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত আমরা দেখেছি গ্রেফতারের সংখ্যা 1, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এই ঘটনায় আর কেউ জড়িত আছে? এই নৃশংস চিকিৎসককে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনার পেছনে, নাকি একাই সঞ্জয় রায়? এবং কার নির্দেশে এটা হয়েছিল? কারোর নির্দেশ কি আদৌ ছিল এই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায়? এই ধর্ষণ খুনের সঙ্গে কি কোনো যোগ আছে আরজিকরের এই দুর্নীতির? এই সমস্ত প্রশ্ন কিন্তু আরো জোরালো হচ্ছে এবং সিবিআই কালকে মুখবন্ধ খামে কি রিপোর্ট দেয়, স্ট্যাটাস রিপোর্ট, আমাদের অবশ্যই নজর রয়েছে, সেদিকে আলোচনাও করব। কিন্তু এরই মধ্যে নৈহাটিতে আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল, হামলা
হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে এবং হামলার অভিযোগ ওঠে। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সমীরণ, ঠিক কি ঘটেছে জানাও আমাদের। আমরা দেখতে পাচ্ছি মিছিলে কয়েকজন ঢুকে পড়ে বেধড়ক মারধর করেন। আজকে সন্ধ্যাবেলা স্বপ্নবীথি পার্ক, নৈহাটির স্বপ্নবীথি পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিয়ে। সেই মিছিল যখন ঘোষপাড়া রোড ধরে এগিয়ে আসছিল নৈহাটির রামকৃষ্ণ মোড়ের কাছে, অভিযোগ যে মিছিলে থাকা একটি টোটো, তাতে মাইকের যে বিদ্যুৎ সংযোগের তার সেটা কেটে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং বিক্ষোভকারীদের মারধর করা হয়। এবং তারা অভিযোগ করছে যে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়েছে এবং এর প্রতিবাদে তারা রামকৃষ্ণ মোড়ে অবরোধ করে এবং দীর্ঘক্ষণ অবরোধ করে। এবং যখন হামলা চলছে তার আশেপাশে পুলিশ ছিল না এবং অভিযোগ যে সেই সময় রীতিমতো রাস্তার ওপর তাদের উপর হামলা চালানো হয়, রীতিমতো সংঘর্ষের চেহারা নেয় এবং বিক্ষোভকারীরা প্রতিবাদ করে। এবং তাদের অভিযোগ শাসক দলের দিকে, যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। নৈহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় তিনিও আহত হয়েছেন এই ধস্তাধস্তিতে। তবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল চলছিল আরজিকরের ঘটনার প্রতিবাদে জাস্টিস চেয়ে। সেই বিক্ষোভ মিছিলে একেবারে শান্ত পরিবেশকে অশান্ত করার অভিযোগ উঠেছে এবং এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ তারা রামকৃষ্ণ মোড় অবরোধ করে। তারপরে নৈহাটি থানার পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ আগে অবরোধ উঠেছে। তবে ঘোষপাড়া রোড ধরে যখন এই বিক্ষোভ মিছিল চলছিল সেই সময় রামকৃষ্ণ মোড়ের কাছে দুষ্কৃতীরা হামলা চালায়, মাইকের তার ছিঁড়ে দেয় এবং বিক্ষোভকারীদেরকে মারধর করে। ধন্যবাদ তোমাকে সমীরণ। অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। আন্দোলনকারীরা কি বলছেন, কি তাদের অভিযোগ দেখুন। জমায়েত হয়েছিলাম স্বপ্নবীথি পার্কের সামনে, সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে। এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজিকর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি। আপনাদের পুরোটাই অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে, অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায়। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি। শুনছেন সেই পুলিশি তৎপরতা, সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বারবার আন্দোলনকারীরা তুলছেন। মাথাভাঙার কথা আমরা ভুলে যাইনি। মধুজার কাছে আসবো, সেখানে শিল্পী প্রবীণদের পর্যন্ত কিভাবে মারধর করা হয়েছিল, রাস্তায় গ্রাফিতি মুছে দেওয়া হয়েছিল। মাথাভাঙার ছবিটা মনে পড়ছে মধুজা। আজকে আবার এই ঘটনা, বলছেন মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়েছে, বলতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে, কোনো রাজনৈতিক স্লোগানও দেওয়া হয়নি। না, আমার প্রথম কথা হচ্ছে যে কতগুলো জায়গায় এরকম করতে পারেন, করে নিন, কোনো সমস্যা নেই। মানুষ রাস্তাতেই থাকবে, প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো হবে। রাজনৈতিক অরাজনৈতিক নিয়ে অনেকগুলো কথা চলছে। আমি শুধু একটা ছোট্ট জিনিস আমার মনে হয় এটুকু ক্লিয়ার করার দরকার রয়েছে। একটু কোথাও একটা ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে। তো আসলে সিস্টেমকে যদি প্রশ্ন করা হয় পলিটিক্যাল সিস্টেমকে, সেটাই রাজনীতি। যেটা হয় আসলে এই মিছিলগুলো অধিকাংশ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্দলীয় মিছিল। একটি নির্দলীয় মিছিল, সেই মিছিল থেকে দাঁড়িয়ে কোথাও কোনো রকম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে স্লোগান নেই, তাহলে ভয় কোথায়? জাস্টিস ফর আরজিকর স্লোগানটাতে ভয় কোথায়? এলাকায় এলাকায় পুলিশ বলছে যে উই ওয়ান্ট জাস্টিস বলা যাবে না, উই ওয়ান্ট পিস বলতে হবে। কেন বলছে? জাস্টিস শব্দটাতে ভয় পাচ্ছে কারা? যারা এই ধরনের এই খুনের ঘটনা, নৃশংস ঘটনা, রেপের ঘটনা, এটাকে যারা আসলে আড়াল করতে চাইলো। এটা কি আমরা কেউ বিশ্বাস করি? একজন সিভিক ভলান্টিয়ার শুধুমাত্র তিনিই যুক্ত, আর কেউ যুক্ত নন। সেই ক্ষেত্রে তাকে বাঁচানোর জন্য প্রশাসন এত তৎপর হয়ে আছে প্রশাসন, আমরা কেউ এটা বিশ্বাস করি না। ফলে ওই দেবনারায়ণ বাবু আসলে অর্ধেক কথা বলেন, তো কি করবেন, না বলে উপায় নেই। না, আমি শুধু একটা কথা একটু অ্যাড করি। উনি বললেন যে অপরাধীর শাস্তি, আমরা বলছি অপরাধীর প্রশ্রয়দাতা যারা, তারা কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো 4 দিনের পুলিশ কি করেছেন? কলকাতা পুলিশের হাতে এই অ্যাপারেটাস নেই যে কারা বাড়িতে ফোন করলো, অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন হিসেবে কারা ফোন করলো, কেন ফোন করে মিথ্যে তথ্য দেওয়া হলো, কলকাতা পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারলো না? কেন 3 রকমের কথা বলা হয়েছিল। তো লালবাজার থেকে ছবি দেখানো হচ্ছে, সেটাকে আমরা তথ্য হিসেবে আমরা
সত্যি মনে করি সেটাকে ক্রপ করা হচ্ছে, সেখানে কে কে আছে সেগুলো পর্যন্ত দেখানো হচ্ছে না। এটা কি? আজকে গৃহস্থকে সাবধান থাকতে বলবেন আর চোরকে চুরি করতে বলবেন। আজকে বলছেন জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলছেন নিজেরা। সেই সদিচ্ছা আছে, সেই সদিচ্ছা আছে। আপনাদের যদি সেই সদিচ্ছা থাকতো তাহলে ব্যাপারটা বোঝা যেত। আজকে কার আঙুল ভেঙে নেবেন বলছেন কোন মন্ত্রী, কোথাও কোনো নেতা বলছেন যে তাকে মারুন, এইগুলো বলছেন কেন? এগুলো আগে চুপ করতে বলুন, প্রশাসন এই জায়গার থেকে চুপ করতে বলুন। প্রতিটা মানুষ কিন্তু উই ওয়ান্ট জাস্টিসই চাইছে, আর কিছু না। আপনারা মন থেকে চাইবার চেষ্টা করুন। আজকে যদি আপনারা কিছু না করতেন, গত শুনানিতে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি পদ্রিওয়াল বলছেন যে আমার 30 বছরের কর্মজীবনে এরকম ইন্টারভিউ করতে পারি, রাজ্য সরকারের ভূমিকা এতটা তদন্ত, এরকম তদন্ত আমি দেখতে পাইনি, দেখিনি আমি এরকম তদন্ত। আজকে তথ্য প্রমাণ লোপাট করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, বলছেন অবজারভেশনে ছত্রে বলছেন। আজকে টাইম লাইন নিয়ে বলেছিলেন 10টা 10-এর বেলায়, আজকে রাত 11:45 এফআইআর হয়েছে। কেন হয়েছে? আজকে এফআইআর ছাড়া জেনারেল ডায়েরিতে কোনোদিন কোনো জায়গায় কোনো আইনে বলা নেই। সেখানে সুরতাল ইনকোয়েস্ট হয়েছে, ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্ত সূর্যাস্তের পরে কোনোদিন হয় না। কোথায় লেখা ছিল? ডিসি সেন্টার বলুন আপনি। সেই জায়গায় সন্ধ্যে 6:30 থেকে 7:30 অবধি ময়নাতদন্ত হয়েছে। এগুলো লুকোনো নয়, এগুলো তথ্য প্রমাণ লুকোনো নয়। আজকে পাশের জায়গা, যে জায়গাটা সে পিডব্লিউডি, কে আপনাকে অনুমতি দিল? এইগুলো প্রত্যেকটা জায়গা দেখতে হবে। সন্দীপ ঘোষ নিজে হচ্ছে যে অর্ডার দিয়েছিল, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী প্রত্যেককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দিয়েছিল এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হয়েছে যে এখানে সেইটা না সেটা সুপারও জানে এবং অধ্যক্ষও জানে, স্বাস্থ্য ভবন থেকেও এমন বলা হয়েছে। মানে অর্থাৎ আরজি করের অধ্যক্ষ ছাড়া এই সেমিনার রুম ভাঙা বা তার পাশের রুম ভাঙার নির্দেশ দেওয়া হতে পারে না, এমনটা হতে পারে না, এটা জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আমি অবশ্যই এই প্রসঙ্গে দেবনানন্দার কাছে জানতে চাইবো, দেবনানন্দা কিসের এত ভয়, যে কারণে বারবার প্রতিবাদ মিছিলে হামলা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে? যদি আমি ধরেও নিই যে কোনো রাজনৈতিক দল মিছিল করছে, আপত্তি কোথায়? বিচার চাইলে আপনারা চাইতে পারেন, অন্যরা চাইলে আপত্তি কিসের কারণে? আমি আসবো আপনার কাছে, তার আগে শোনাবো নির্যাতিতার বাবা কি বলছেন। 8 তারিখ সকাল 8:10 আমার মেয়ে বৃহস্পতিবার দিন ঘর থেকে বেরোয় আরজি করে রোগী পরিষেবা দিতে দেওয়ার জন্য। 8 তারিখ রাত্রিবেলা আমাদের সঙ্গে ওর কথা হয়, দিনে ওর মার সঙ্গে কথা হয়, রাত্রি 11:15 ওর মার সঙ্গে কথা হয় যে খাবার দাবার ব্যবস্থা করেছি, ওরা সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে খাবার দাবার ভাগাভাগি করেই সিনিয়ররা নিয়ে আসে, জুনিয়রদের দিয়ে খাওয়ায়, জুনিয়রদের খাওয়াতে, এটা যে সিস্টেম আর কি। আর টানা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি, এগুলো কোনো আমার মেয়ের কাছে ব্যাপারই ছিল না। এবং ডাক্তারের যে প্রফেশন, সেখানে এগুলো হচ্ছে সবাইকে সহ্য করতে হয়, টানা ডিউটি করতে হয়, কারণ রুগীদের সেবা দেওয়া একটা তাদের মেইন ধর্ম থাকে। এবার পরদিন সকালবেলা 11টার সময় আমরা জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। যেখানে সে গেছিল রুগীদের বাঁচাতে, সেখানেই তার জীবনটা চলে যায়। এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয়, বিষয়টা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আরজি কর হসপিটালে। এবং 7-8 ঘন্টা, যাকে 15 মিনিট 20 মিনিটে বিশ্রাম করতে দেওয়া হয় না, তাকে ওই 7-8 ঘন্টা কোনো জুনিয়র বা হসপিটালে কোনো স্টাফ এবং গ্রুপ ডি কর্মচারী কাদেরও প্রয়োজন হলো না। এই প্রশ্নের উত্তর নিয়ে আমি সারাক্ষণ এই 1 মাস ধরে ঘুরছি, কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। আজকে এত লোকের জমায়েতে দেখে একটা জিনিস আমি বেড়েই বুঝতে পারছি যে বিচার আমরা পাবোই। এত লোকের চাওয়া কখনো মিথ্যা হবে না। এবং যারা এই বিচারের জন্যে আজকে রাস্তায় নেমেছেন, তাদের আমি আমার পরিবারের সদস্য হিসাবে মনে করছি এবং তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তাদের যে উদ্যোগ, আশা করছি যতদিন আমার মেয়ের বিচার না পাবো, এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন এবং তাওয়ে আমি আমার মেয়ের বিচার পাবো। দেবনন্দা, একের পর এক নির্যাতিতার মা বাবা
চোখে জল নিয়ে গলা ধরে যাচ্ছে তাদের কথা বলতে, তারপরেও তারা বিচারের দাবি জানাচ্ছেন, শুধু নয় মারাত্মক অভিযোগ করছেন। দেবনারায়ণ, এভরিওয়ান ক্যান মাস্টার এ গ্রিফ বাট হি দ্যাট হ্যাজ ইট। যে যার দুঃখ তারই ছাড়া আর কারো লাগে না। ওনার বক্তব্যের কোনো আমি দিতে পারবো না, তার উত্তর আমারও নেই, কারো কাছে নেই। যার যায় তার যে আঘাত, এই উত্তর আমার নেই। কিন্তু আমি একটা কথা, সিপিএমের তোমার নামটা থেকে মধুজা, আমি বলছি এই যে হামলা, উস্কানি, বাবাদের কাছে টাকা দেওয়ার অফার এসেছিল, যেটা নির্যাতিতা বাবা অভিযোগ করেছেন, তাহলে তখন এই কোশ্চেন কথা, এই ভয়ঙ্কর নৃশংস ঘটনার কথা মনে ছিল না? না, কেউ সমর্থন করছে না। সিবিআই প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করে যারে পাক, যার যে লুফলস হোক, সবগুলোকে সিবিআই কি দে আর ফ্রি টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আর একটা কথা বললেন, সময় পাবো না, এই যে যারা এটা করছে তারা কিন্তু তৃণমূলের নষ্ট করছে। বারবার বলছি, আইন হাতে তুলে এটা জাস্টিস তো আমিও চাচ্ছি, তৃণমূলকে আমি সমর্থন করি, আমি তো চাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা ইরেসপেক্টিভ অফ পার্টিস, সবাই কেন আজকে তাদের হামলা করতে হবে? এই জাস্টিস আজকে থেকে শুধু তৃণমূল এই নয়, সমস্ত যারা অভয়া প্রত্যেকে জাস্টিস পাক। এই সুরটা দরকার, এই সুরটা শুধু এইখানে নয়, সব জায়গায় শুরু হোক। আমি চাচ্ছি এই জিনিসটা হচ্ছে কেন, হবে কেন মানুষ ভরসা রাখতে পারছেন না? এটা আমি বলছি না, এটা আমি বলছি না, তৃণমূলের সাংসদ জহর সরকার বলছেন যে মানুষ এই আপনাদের যে বিচারের জন্য যে স্বর, যে ভয়েস আপনারা তুলছেন, তাতে ভরসা রাখতে পারছেন না। কোনো পদক্ষেপেই মানুষ এখন সন্তুষ্ট হচ্ছে না। ভরসাহীনতার জায়গা এতটাই, পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। জহর সরকারকে তারপর ফোন করেছেন মুখ্যমন্ত্রী, বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে। জহর সরকারের মতামত শুনলেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, পিছিয়ে আসা সম্ভব নয়, মুখ্যমন্ত্রীকে জানালেন জহর সরকার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তারপর তোমার সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জহর সরকারের, ঠিক কি কথা হলো? জহর সরকার তাহলে নিজের সিদ্ধান্তেই অনড় থাকছেন? একদমই তাই। জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়েই এটা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, পদত্যাগের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত প্রকাশ্যে এসছে। এই অবস্থায় ফিরে আসা সম্ভব নয়, অর্থাৎ অনড় জহর সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি কার্যত ফিরিয়ে দিয়েছেন জহর সরকার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর প্রকাশ্যে আসার পরই ফোন করেন, কারণ জহর সরকার যে চিঠিটা লিখেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং যেখানে একাধিক রাজ্য সরকারের সিদ্ধান্তের যেমন সমালোচনা করা হয়েছে, এই জনজাগরণের প্রশংসা করা হয়েছে, এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত অনেক দেরি হয়ে গেছে সেটাও চিঠিতে স্পষ্ট করা হয়েছে, দুপাতার চিঠিতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার পর যেটা সূত্রপাত পর জানা যাচ্ছে, জহর সরকারের তার যাবতীয় মতামত শোনেন। জহর সরকার স্পষ্ট বলেন যে যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা সম্ভব নয়, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে জহর সরকার বলেন, এমনটাই সূত্রপাত পর জানা যাচ্ছে, যে অবিলম্বে তিনি হস্তক্ষেপ করুন গোটা বিষয়টায়। অবিলম্বে চিকিৎসকদের সঙ্গে, আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলুন সরকার, এবং অবিলম্বে এই গোটা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করে পদক্ষেপ করুন। কারণ যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা অধিকাংশই হচ্ছে ভুল, এবং অধিকাংশই হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। এমনকি জহর সরকার এটাও স্পষ্ট বলেছেন চিঠির কথা উল্লেখ করে, যে পদক্ষেপ সরকার নিচ্ছে সাধারণ মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে না, অর্থাৎ সাধারণ মানুষ বিশ্বাস করছে না। অর্থাৎ সাধারণ মানুষ যে আন্দোলন করছে, জনজাগরণ, জনগর্জন যে গোটা দিন রাত সরে যাচ্ছে, আজকেই রাত দখল আছে, সেই বিষয়টাকেও হালকাভাবে নেওয়া যাবে না। কারণ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে সাধারণ মানুষ যেভাবে সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে, এটা কোথাও তিনি দেখেননি। চিঠিতে উল্লেখ করেছেন, চিঠির কথাও তিনি দলনেত্রীকে বলেছেন, তেমনটাই সূত্রমারফত খবর। এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আর্জি জানান তার কৃষ্ণেন্দু, এবং সেখানেই তিনি বলছেন, আমার এত বছরের জীবনে ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখি।